1025 খ্রিস্টাব্দ। গুজরাটের অনেক অংশে আক্রমণ করার পর গজনির আফগানি সুলতান মাহমুদ তার সেনাবাহিনী নিয়ে গুজরাটের দিকে অগ্রসর হন। তিনি একটি মন্দিরে প্রবেশ করলেন যেখানে একটি পুজো চলছিল। সেখানে হাজার হাজার ব্রাহ্মণ একত্রিত হতেন। সেই অপূর্ব মন্দির দেখতে আসা হাজার হাজার মানুষ সবাই পুজোয় ব্যস্ত ছিল। তারপর হঠাৎ লক্ষাধিক আফগান সেনারা সেই মন্দিরে আক্রমণ চালায়। এই বিপজ্জনক আক্রমণে মন্দিরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, আর প্রাণ হারিয়েছিল বহু নিরীহ মানুষ। এখন পর্যন্ত গুজরাটের গর্ব হিসেবে বিবেচিত এই মন্দিরটি তার সমস্ত গৌরব হারিয়েছিল। এটি ছিল গুজরাটের প্রাচীনতম মন্দির, যা ভগবান শিব সোমনাথের সম্মানে নির্মিত হয়েছিল, যা বহুবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। 1025 খ্রিস্টাব্দে গজনির আফগানি সুলতান মাহমুদ গুজরাট আক্রমণ করলে সোমনাথের যুদ্ধ শুরু হয়, কিন্তু এর প্রস্তুতি অনেক বছর আগেই শুরু হয়ে গিয়েছিল। 1017 খ্রিস্টাব্দে আল-বুরানি নামে একজন আফগান পর্যটক গুজরাটে আসেন। তিনি তার বইয়ে সোমনাথ মন্দিরের সৌন্দর্য এবং সোনা রূপার তৈরি মূর্তি সম্পর্কে লেখেন। যখন এই বই গজনির সুলতান মাহমুদ পড়েন, তারপর লোভ ও বিদ্বেষে পরিপূর্ণ হয়ে যায় তার মন। তিনি খারাপ চিন্তা করতে শুরু করেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি সোমনাথ মন্দিরের সমস্ত সম্পদ লুট করবেন এবং মন্দিরকে ধ্বংস করবেন। কথিত ছিল সোমনাথ মন্দিরের শিবলিঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের শ্যামান্তক মণি লোকানো আছে। এটি এমন এক মণি ছিল যার কখনো সোনা রূপা এবং অর্থের অভাব ছিল না। কেউ কেউ বিশ্বাস করতেন এই মণির জাদুকরী শক্তিতে সোমনাথ মন্দিরের শিবলিঙ্গ বাতাসে ভাসত। শ্যামান্তক মণির খবর গজনির মাহমুদের কাছে পৌঁছাতেই সে তা পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। মন্দিরে আক্রমণের সাথে সাথেই সে সোজা চলে যায় মন্দিরের গর্ভগৃহে। তিনি স্থির করেছিলেন যে তিনি শিবলিঙ্গ ভাঙবেন এবং শ্যামান্তক মণিকে বার করবেন, কিন্তু বাতাসে ভাসমান শিবলিঙ্গ দেখে তিনি শ্বাস নিতে পারছিলেন না। শিবলিঙ্গের কাছে যেতে ভয় পেতে লাগলেন। তিনি তার সৈন্যদের শিবলিঙ্গের কাছে যেতে আদেশ দেন। এরপরই একটি চমকপ্রদ ঘটনা সামনে আসে। শিবলিঙ্গের নিচের ও ওপরের অংশে পাথরের মাঝখানে আলাদা ধরনের উপাদান রাখা ছিল, লোডস্টোন। এটি এমন একটি উপাদান ছিল যা থেকে একটি চৌম্বক ক্ষেত্র উপরে এবং নিচে তৈরি হয়েছিল, আর এই কারণেই বাতাসে ভেসে উঠেছিল শিবলিঙ্গ। গজনির মাহমুদ তার সৈন্যদের আদেশ দেন এই পাথরগুলো ভাঙার জন্য। এই পাথরগুলো ভাঙার সাথে সাথেই ভাসমান শিবলিঙ্গ মাটিতে পড়ে যায়। তারপর তিনি শিবলিঙ্গ আক্রমণ করেন এবং এটি ভাঙার চেষ্টা করেন। মন্দিরের দরজার বড় সোনার চেনটা ভেঙে তার সম্পদে যোগ করেন। কথিত আছে গজনি মন্দিরের অনেক ভাঙা অংশ নিয়ে যায় এবং সোমনাথ মন্দিরের এই পবিত্র অংশগুলি থেকে তিনি মসজিদের সিঁড়ি তৈরি করেন। সোমনাথের যুদ্ধে প্রায় 50,000 নিরীহ মানুষ প্রাণ হারায়। গজনির মাহমুদ মন্দির থেকে সমস্ত গহনা ও স্বর্ণ চুরি করে এবং মন্দিরটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার পর আগুন ধরিয়ে দেন। এই অগ্নিকাণ্ডে মন্দিরের পাশাপাশি হাজার হাজার মানুষ পুড়ে ছাই হয়ে যায়, যারা সোমনাথ মন্দির বাঁচাতে আফগান সেনাদের সাথে যুদ্ধ করেছে। কিছু সময় পর গুজরাটের রাজা ভীম ও মালওয়ারের রাজা ভোজ মিলে সোমনাথ মন্দির মেরামত করেন, আর এই মন্দির তার হারানো গৌরব আবার ফিরে পায়। কিন্তু খুব শীঘ্রই এই মন্দিরকে আরেকটি বিপজ্জনক আক্রমণের সম্মুখীন হতে হয়। আমার তরবারি দিয়ে আক্রমণ করে 50,000 কাফেরকে জাহান্নামে পাঠিয়েছি। দিল্লির নির্দয় সুলতান আলাউদ্দিন খিলজি অত্যন্ত গর্বের সাথে এই ঘোষণা করেছিলেন। দ্বাদশ শতাব্দীতে এই আক্রমণ আবারও এই মহৎ মন্দিরের ভিত নাড়িয়ে দেয়। আলাউদ্দিন খিলজির জন্য এ ধরনের আক্রমণ নতুন কিছু ছিল না। এর আগেও তিনি বহুবার মন্দির ধ্বংস করেছেন। খিলজি বহুবার ভারতবর্ষে আক্রমণ করে এবং নিরপরাধ মানুষের ওপর অসংখ্য নৃশংস অত্যাচার করেছিল। তার হাত অনেক নিরীহ মানুষের রক্তে রঞ্জিত ছিল। আলাউদ্দিন খিলজির সাথে সম্পর্কিত
ভয়ঙ্কর ইতিহাসের ওপর একটি আলাদা করে ভিডিও আসবে আপনাদের জন্য অজানা রহস্যতে। 1299 সালে আলাউদ্দিন খিলজি উলুগ খানের সাথে গুজরাট আক্রমণ করেন। সেই সময় ভাগেলা বংশের রাজা করণ গুজরাট শাসন করছিলেন। তিনি পূর্ণ শক্তি দিয়ে খিলজি ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু এত সহজে যারা হাল ছেড়ে দেন তাদের মধ্যে খিলজি ছিলেন না। তিনি গুজরাটের সোমনাথ মন্দির নিশানা করেছিলেন। তিনি সোমনাথ মন্দির ধ্বংস করতে চেয়েছিলেন এবং গুজরাটের মানুষের মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন। সেই সাথে তিনি মন্দির লুট করতে চেয়েছিলেন এবং তার সালতানাতকে শক্তিশালী করতে চেয়েছিলেন। তিনি এই উদ্দেশ্য নিয়ে সোমনাথ মন্দির আক্রমণ করেন। হাসান নিজানি নামে একজন পারস্য ইতিহাসবিদ তাল উল মাসির গ্রন্থে এই আক্রমণের বর্ণনা দিয়েছেন। হাতে তলোয়ার, লক্ষাধিক বাহিনী, হাতি ঘোড়া ও কামান নিয়ে খিলজি সোমনাথ মন্দির আক্রমণ করে। রাজা করণ তার সেনাবাহিনী নিয়ে খিলজির বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন। তার সাথে অনেক সাধারণ মানুষ যুদ্ধক্ষেত্রে তাদের শহর ও মন্দির রক্ষার জন্য রওনা হয়, কিন্তু খিলজির বিশাল সেনাবাহিনীর সামনে তারা বেশিক্ষণ টেকেনি। খিলজি তার পথে আসা প্রত্যেক ব্যক্তিকে হত্যা করেছিলেন এবং সোমনাথ মন্দির আক্রমণ করে ধ্বংস করেছিল। খিলজি মন্দিরে রক্ষিত সমস্ত মূল্যবান জিনিসপত্র লুট করে এবং সোমনাথ মন্দিরের পবিত্র মাটিতে মৃতদেহগুলিকে শুয়ে দেয়। খিলজি তখনও শান্ত হয়নি। তিনি সেখানে উপস্থিত শিশু ও নারীদের বন্দী করে তাদের দাস বানিয়েছিল। লুণ্ঠিত ধন সম্পদ ও বন্দীদের নিয়ে তিনি তার বিজয়ে উল্লাসিত হয়ে দিল্লিতে ফিরে যেতে লাগলেন। কিন্তু সে জানতো না যে তার এই সুখ মাত্র কয়েক মুহূর্তের জন্য। খিলজি যখন ফিরে আসছিল তখন জাল্লোর রাজপুত বীরমদেব তাকে আক্রমণ করেন। তিনি উলুগ খানকে পরাজিত করেন এবং খিলজি কর্তৃক বন্দী লোকেদের মুক্ত করেন। সেই সঙ্গে সোমনাথ মন্দির থেকে চুরি হওয়া জিনিস উদ্ধার করেন। কথিত আছে এই যুদ্ধই খিলজির মনে জাল্লোরের বিরুদ্ধে ঘৃণার বীজ রোপণ করেছিল। আলাউদ্দিন খিলজির পর আরও বহু লোক সোমনাথ আক্রমণ করে, কিন্তু প্রতিবারই গুজরাটের রাজারা তাদের সর্বশক্তি দিয়ে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছে। কিন্তু এরপরই শেষ আক্রমণ হয় এই মন্দিরে। মুঘল রাজা ঔরঙ্গজেব সোমনাথ মন্দির দুবার আক্রমণ করেন। এই আক্রমণগুলির প্রভাব এতটাই খারাপ ছিল যে প্রায় 200 বছর ধরে এই মন্দিরটি ধ্বংসস্তূপের মতো পড়েছিল। 17 শতকে ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্য শাসন করছিলেন। তিনি ধীরে ধীরে সমগ্র ভারত দখল করতে চেয়েছিলেন। ভারতবাসীকে কষ্ট দিতে এবং সমগ্র দেশকে মুঘল সাম্রাজ্যে পরিণত করতে তিনি বহু মন্দির ধ্বংস করেছিলেন। তারপর 1701 সালে তিনি গুজরাটের সবচেয়ে বিখ্যাত সোমনাথ মন্দিরকে লক্ষ্য করেছিলেন। এই আক্রমণে মন্দিরের অনেক ক্ষতি হয়েছিল, তবে প্রতিবারের মতো এবারও মন্দিরটি পুনর্নির্মাণের চেষ্টা করেছিলেন গুজরাটের রাজপরিবার, কিন্তু দুষ্ট ঔরঙ্গজেব তা কিছুতেই মেনে নেয়নি। তিনি ঘোষণা করেছিলেন যে যতবার এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হবে ততবার এটিকে ধ্বংস করা হবে। এই সতর্কবাণী সোমনাথ মন্দির পুনরুদ্ধারের প্রচেষ্টা বন্ধ করা হয়। তার ভয় বানিয়ে রাখতে 1706 সালে ঔরঙ্গজেব আবারও সোমনাথ মন্দির আক্রমণ করে। এটি এমন একটি আক্রমণ যা শতাব্দীর পর শতাব্দী ধরে সোমনাথের মানুষের মধ্যে ভয় ছড়িয়েছিল। তার বাহিনী মন্দির আক্রমণ করার সাথে সাথে পুরোহিত এবং বাকি লোকেরা তার বিরোধিতা শুরু করে। নিজের শক্তি দেখানোর জন্য ঔরঙ্গজেবের সেনাবাহিনীর সৈন্যরা মন্দিরের 2 পুরোহিতকে গলা কেটে হত্যা করে। শুধু তাই নয়, মন্দিরের ঠিক সামনেই তারা একটি গরু বলি দেন। আর এভাবেই ঔরঙ্গজেবের বাহিনী আবারও ধ্বংস করে দেয় সোমনাথ মন্দির। প্রায় 200 বছর পরিত্যক্ত থাকার পর এই মন্দিরটি 1951 সালে পুনর্নির্মিত হয়। আজ আমরা যে সোমনাথ মন্দির দেখি এটা এই মন্দিরের 17তম পুনর্নির্মাণ। 1951 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই মন্দিরটি তৈরি করতে সর্দার বল্লভভাই প্যাটেলকে সাহায্য করেছিলেন। কিন্তু এই মন্দিরের গভীরে কিছু গোপন রহস্য লুকিয়ে ছিল যা সম্ভবত তখন অদৃশ্য ছিল।
2020 সালে আইআইটি গান্ধীনগর সোমনাথ মন্দিরে একটি প্রত্নতাত্ত্বিক খনন করেছিলেন। এই সমীক্ষায় একটি চমকপ্রদ বিষয় পাওয়া গেছে। সোমনাথের মূল মন্দিরের নিচে একটি 3তলা ভবনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আইআইটি গান্ধীনগরের রিপোর্ট অনুযায়ী এই ভবনে বিভিন্ন রাজবংশের বিভিন্ন রাজার চিহ্ন ছিল এবং তার সাথে কিছু পাত্র ও মূর্তিও পাওয়া গেছে, যেগুলো ইতিহাসের বিভিন্ন সময়ের প্রতিনিধিত্ব করে। তাহলে এই ভবন কি ছিল, আর এত বছর ধরে মন্দিরের নিচে লুকিয়ে ছিল কিভাবে? ঐতিহাসিকদের মতে ঔরঙ্গজেবের পরেও অনেক মুঘল রাজা সোমনাথ আক্রমণ করেছিলেন। অনেক স্থানীয়রা বিশ্বাস করেন যে এই মন্দিরে 17 বারের বেশি আক্রমণ করা হয়েছে। বলা হয় এই আক্রমণ থেকে বাঁচতে 1783 সালে ইন্দোরের রানী অহিল্যবাই এখানে শিবলিঙ্গটিকে মূল মন্দিরের নিচে একটি গোপন মন্দিরে লুকিয়ে রেখেছিল। প্রত্নতাত্ত্বিকরা বলেছেন 2020 সালে খননে পাওয়া ধ্বংসাবশেষগুলি গোপন মন্দিরের। কিন্তু কে বানালো এই গোপন মন্দির? এই মন্দিরের আসল উৎস এখনও একটি গভীর রহস্য। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথ হলো প্রথম জ্যোতির্লিঙ্গ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও ইতিহাসের রহস্য জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন। ওম নমঃ শিবায়।